আজকের একটা বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ জনবহুল একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। আপনারা জানেন সম্প্রতি সময়ে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে, ঢাকা হাসপাতাল সহ ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় ডাক্তাররা কর্মসূচি দিয়েছিল। এই পরিস্থিতিতে ডাক্তারদের এবং চিকিৎসা সেবা নিয়ে, এদেশের চিকিৎসা সেবা নিয়ে কিছু কথা বলার জন্য আসছি। এই বিবেকের তাড়নায় কিছু না বললেই নয়। আপনারা এই বাংলাদেশে চিকিৎসা খাত একটা সেবামূলক সরকারি প্রতিষ্ঠান, কিন্তু কি সেবা বা কতটুকু সেবা বা কাঙ্ক্ষিত মানের সেবা আমরা এখান থেকে পাচ্ছি কিনা, আপনারা কম বেশি সবাই অভিজ্ঞতা আছেন। আমারও বেশ কিছু অভিজ্ঞতা আছে, বিশেষ করে এদেশের শীর্ষ পর্যায়ে ঢাকা পিজি হাসপাতালে, যেখানে আমার ছেলে গালিবকে নিয়ে আমি দীর্ঘদিন 6 মাস চিকিৎসা করেছি। তা আপনারা জানেন তার ক্যান্সার আক্রান্ত ছিল। এখান থেকে আমি 6 মাস চিকিৎসায় ঢাকা পিজি হাসপাতালে হেমাটোলজি অনকোলজি বিভাগে ভর্তি ছিলাম। তো সেখান থেকে আমার যে অভিজ্ঞতা সেটা খুবই দুর্ভাগ্যের। যদিও এখানে শুরুতে বলে রাখি, বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোর ভিতরে প্রবাদ আছে যে সবচেয়ে গুছালো, অন্যান্য পরিপেটি বা সেবার মানে সরকারি হাসপাতালগুলোর ভিতরে সবচেয়ে ভালো হচ্ছে পিজি হাসপাতাল। এটা আমরা সবাই জানি। কিন্তু সেই পিজি হাসপাতালের কথাই আমি আজকে আপনাদেরকে দুই একটি ঘটনা তুলে ধরবো, তাইলে আপনারা বুঝবেন যে আমাদের বাংলাদেশের চিকিৎসা সেবা আমরা কোন মানে দাঁড়িয়ে আছি। শেষটা দিয়ে শুরু করি। আমার গালিব যেদিন বিদায় নেবে, আপনারা জানেন আমি 6 মাস তাকে ওখানে চিকিৎসা করেছি। যেদিন ও দুনিয়া থেকে বিদায় নেয় তার 1 সপ্তাহ আগে ওই হাসপাতাল থেকে আমরা রিলিজ হয়েছি। আমার কেমো দিয়া রিলিজ হয়েছি 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহ পরে ওখানে থেকে যখন রক্ত দিতে যাই, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে যাওয়ার পর আমরা শিশু হেমাটোলজি অনকোলজি অর্থাৎ শিশু ক্যান্সার বিভাগে ভর্তি ছিলাম। আমরা অসুস্থ হয়ে যাওয়ার সাথে সাথে, অসুস্থ হয়ে যায় মানে রক্ত দেওয়া অবস্থায় পাতলা পায়খানা এবং বমি শুরু হয়ে যায়। আমরা তাৎক্ষণিকভাবে ধরে এই ক্যান্সার শিশুদের সমস্যা এটা হইলে আর অনেক সময় বিপদ হয়ে যায়। আমরা এটা যাই না, তাড়াতাড়ি শিশু বিভাগের চেয়ারম্যানের কাছে যাই। চেয়ারম্যান স্যারের নামটা যদিও বলতে চাই না, কারণ সব চেয়ারম্যানদের বা সব ডাক্তারের চরিত্র সমান, এই জন্য একজনের নাম বলে তাকে দোষী করতে চাই না। আমরা দৌড়ে তার কাছে যাই। বাচ্চা পায়খানা করতেছে, আমি তারপরে পেঁচাই নিছি, বমি করতেছে, বুকের পরে নিয়ে আমি ডাক্তার কাছে চলে গেছি। ডাক্তার দেখে বুঝতে ফেলাইছে অবস্থা খারাপ। সে বিভাগের চেয়ারম্যান, ওই শিশু বিভাগের হেমাটোলজি বিভাগের সে চেয়ারম্যান, সে ইচ্ছা করলেই আমাদেরকে জরুরিভাবে এক জায়গায় সে ভর্তি দিয়ে দিতে পারতো। যে অবস্থায় শিশুকে কোথাও নেওয়া যাবে না, দ্রুত এখানে ভর্তি করে একটা চিকিৎসার ব্যবস্থা করে। সে সেটা করে নাই, বলতেছে আপনি আউট বিভাগে যান, সেখান থেকে টিকিট কেটে ওইখানে আউট বিভাগে ডাক্তার দেখাইয়া ওই ডাক্তারের মাধ্যমে লেখাইয়া আন না, তারপর দিতে হবে। এরকম একটা আসছে শিশু, এবং সে সেটা ভালো করেই জানে যে আউট বিভাগে গেলে, বই বিভাগে গেলে সেখান থেকে আমাকে তাৎক্ষণিক ভর্তি দেবে না। এটা আমি 2 নম্বর ঘটনায় বলতেছি। তো আমি সেখানে গেলাম, যাইয়া আবার যখন সিরিয়াল দিলাম, ডাক্তার দেখালাম, তারা বললো যে আমাদের কোনো সিট নেই, ভর্তি করানো যাবে না। আমি তাৎক্ষণিক স্যারকে ফোন দিলাম। স্যার কোনো ব্যবস্থা ওখানে ওই হাসপাতালে না করিয়া সে আমাকে তার প্রাইভেট হাসপাতালের কথা বললো যে আপনি প্রাইভেট ওইখানে ভর্তি হতে পারেন অথবা অন্য কোনো হাসপাতালে ভর্তি হতে পারেন। আমি চিন্তা করলাম যেখানে আমরা 6 মাস থাইকে চিকিৎসা নিচ্ছি সেখানে আমাকে ভর্তি দিতেছে না, তাহলে এই সিরিয়াস রোগী অন্য কোনো হাসপাতালে গেলেও আমি স্থান পাবো না, তার প্রাইভেট হাসপাতালেই যাই। দ্রুত আমরা তার প্রাইভেট হাসপাতালে গেলাম। আপনারা জানেন যে ওখান থেকে যখন প্রাইভেট হাসপাতালে একটা শিশু, 2 বছরের শিশু, সে যদি অনবরত থেমে থেমে পায়খানা না, অর্থাৎ পানির মতো পড়তেছে, ক্যান্সারের রুগী, মুখ থেকে বমি পড়তেছে, তার মানে আর টিকাবার সম্ভাবনা নাই। এই রুগীটাকে আমরা ওখান থেকে ওই দোতলা থেকে আবার নামিয়ে সিএনজি করিয়া তার প্রাইভেট ক্লিনিকে সেখানে ভর্তি করিয়া তারপরে 1-1.5 ঘন্টা পর চিকিৎসা পাওয়া, এই যে লং টার্মটা মাঝখানে চলে গেছে, যে কারণে আমি আমার সন্তানকে, হয়তো আমার হায়াত নাই সেটা ভিন্ন জিনিস, কিন্তু আমি আমার সন্তানকে বাঁচাতে পারিনি। আমার সন্তান ওই ভর্তি করছে 12টার দিকে, রাতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এটা হলো শেষটা দিয়ে শুরু করলাম। এর আগে যদি বলি, এই যে 6 মাস চিকিৎসা নিছে, এই প্রত্যেকবার 6 মাসে আমাদের 6 বার বা 8 বার ভর্তি হইতে হয়েছে কেমো দেওয়ার জন্য। 8 বার ভর্তি হয়েছি, বা তারও বেশি, আরও 2-1 বার ভর্তি হয়েছি। তো এই যে প্রত্যেকবার ভর্তি হওয়ার সময় 15 দিন 20 দিন 15 দিন 20 দিন সিরিয়াল দিছি। সকালবেলা এসে সিরিয়াল দিছি, রাত্রে বিকাল পর্যন্ত দাঁড়াই রয়েছি। 1-2টা সিট খালি হয়েছে। উপর মহল থেকে বা বিভিন্ন প্রভাবশালী থেকে ফোন আসছে, বা এমন জায়গায় বা আমরা বিভিন্ন জায়গায় ওই যে ওখানে দারোয়ান থাকে, পিয়ন থাকে, ডাক্তার থাকে, বিভিন্ন টাকা পয়সা সুবিধা নিয়ে তাদেরকে সিট দিয়ে দিয়েছে দিনের পর দিন চোখের সামনে থেকে।
আমাদের সিরিয়াল প্রথম, আমি প্রথম সিরিয়াল দিছি সকালবেলা 7টায় 6টায় আইসা হাসপাতালে দারোয়ানগুলো আগে হাত করিয়া এই পর্যায়ের ভিতরে ঢুইকা শুরুতে দাঁড়াইয়া এরপরে প্রথম সিরিয়াল দিছি প্রতিদিন, কিন্তু আমাকে সিট দেয় নাই। টাকার বিনিময়ে বিভিন্ন সুযোগ সুবিধার বিনিময়ে অন্যদেরকে সিট দিয়ে দিয়েছে। এরকম দিনের পর দিন প্রত্যেকবার ভর্তি হয়েছি 10 দিন 15 দিন 20 দিন সিরিয়াল দেওয়ার পরে, অনেক কানাকাটি করিয়া অনেক রিকোয়েস্ট করিয়া অনেক কিছু করার পরে এরপর ভর্তি হতে পারছি। এটা ছিল প্রত্যেক দিনের ঘটনা। তাহলে এখন আপনারাই বলেন যে আমরা যখন কোনো রুগী যখন বলে যে আপনার ডাক্তারের অবহেলায় মানে রুগী মারা গেছে, এই অভিযোগ করলে আপনারা বলবেন আমরা ধর্মঘট করলাম, স্ট্রাইক করলাম। দুঃখজনক আমাদের কাঠালিয়া বান্দাঘাটা ঘটনা, যে অ্যাপ্রেন্টিস অপারেশন করতে যাইয়ে পেটের ভিতরে কেসি রেখে আসছে। এরকম ঘটনা বাংলাদেশে বহুত আছে। তার মানে কি ডাক্তারের অবহেলায় রুগী মারা যাওয়ার ঘটনা দেশে নাই? আপনারা দাবি তুলবে, হ্যারাস্ত হইবেন, আর আপনারা মানে আন্দোলনের সুযোগ পাইছেন। আমরা বিশ্বাস করি সৌরতন্ত্রের প্রেতাত্মা কিছু হয়তো থাকতে পারে, ঠিক আছে, তারা বিভিন্ন জায়গায় গাপটি মেরে আসে। সব জায়গায় তো এখন পর্যন্ত ক্লিন হয় না, পরিষ্কার হয় না, মাত্র 1 মাস গেছে। তারা এই বিভিন্ন সুযোগ একটা পাইলে উল্টো অ্যাকশন, অর্থাৎ যখন বসছে যে এই সরকার যখন আসছে সব জায়গায় সর্বক্ষেত্রে মানে একটা স্বচ্ছতা ফিরিয়ে আনবে, তো ডাক্তারদেরও একটা স্বচ্ছতা আনার সম্ভাবনা আছে, তাদের উপরে কোনো চাপ আসতে পারে। এই জন্য তারা আগাম একটা মানে কর্মবিরতির কর্মসূচি দিয়েছে, তাদের উপরে বড় ধরনের কোনো চাপ আসলে, হুলিয়ে আসলে হয়তো তারও বড় ধরনের কর্মসূচি যেতে পারে। আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, যারা দিনের পর দিন রুগীদেরকে জিম্মি করে, ডাকাতি করে, এইরকম মানে ক্ষতিগ্রস্ত করেছেন, আপনাদের কারণে, আপনাদের অবহেলার কারণে এদেশে অনেক বাবার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মায়ের কোল খালি হয়েছে। অতএব আপনাদের বিচার হতেই হবে, কোনো অন্যায় বিচার বাকি থাকবে না, হয়তো মানুষ করবে না আল্লাহ করবে। তো এখন সুযোগ এসেছে, এই দেশের জনগণ, এই দেশের মানুষই আপনাদের বিচার করবে, ঠিক আছে? এটা আপনি অপেক্ষায় থাকেন। যতই কর্মবিরতির হুমকি দমকি দেখান, কেউ পরোয়া করে না, ঠিক আছে? আর পাশাপাশি এটা মনে রাখি, কোনো ডাক্তারকে, যারা সৎ ডাক্তার, সব যে খারাপ তা না, কিছু ভালো আছে, আমরা অবশ্যই কোনো ভালো ডাক্তারকে বা কোনো ভালো মানুষকে বা কোনো ভালো কাউকে আমরা হ্যারাসমেন্ট করবো না, এবং কেউ আইন হাতে তুলে নেবেন না। অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ এই সমস্ত ভাওতাবাজি বা ব্যবসায়ী ডাক্তারদের বিচার একদিন হবেই। যারা এই বরিশালে অনেক ডাক্তারকে আমরা দেখেছি, যারা 12টার সময় চেম্বারে এসে রুগী দেখা শুরু করে, 1টার সময় চেম্বারে এসে রুগী দেখা শুরু করে, প্রতিদিন একটা এসে রুগী দেখে। তার মানে সরকারি ডাক্তারদের অফিস টাইম কয়টা থেকে কয়টা আমরা জানতে চাই। সে 11টার সময় ক্লিনিকে থাকে, আবার বিকেল থেকে 3-4টার সময়, 3টার সময় বা 2টার সময়, 1টার সময় সেই রুগী দেখা শুরু করে প্রাইভেট ক্লিনিকে। তার মানে তাদের সরকারি ডিউটি টাইম কখন? তো এই সমস্ত যে অস্বচ্ছতা, এটা অবশ্যই ফিরে আসবে, অবশ্যই স্বচ্ছতায় আসবে, এই প্রত্যাশা রাখি বিদায় দিচ্ছি। এবং যারা এই জায়গাটা, বিশেষ করে যারা স্বাস্থ্য উপদেষ্টা আছেন, তারা খুব গুরুত্ব সহকারে দেবেন। একজনকে আন্দোলনের ভয় দেখাইছে, হুমকি দেখাইছে, পিছপা হবেন, সেটা হবে না। আমরা আপনাদের পাশে আছি, সৎভাবে আপনার পদক্ষেপ নেবেন, এই দেশে পুরো জনগণ আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। এই ডাক্তার নামে ডাকাতদের প্রতিহত করার জন্য যা করার আগে আমরা করবো, তবে কোনো ভালো ডাক্তার, কোনো ভালো মানুষ যেন হ্যারাসমেন্ট না হয়, সেই বিষয়টা লক্ষ্য রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।